এখন ঢাকা টেস্টে কি আমাদের একাদশে শক্তিমত্তা কি বৃদ্ধি পাচ্ছে? আহ, আশা করছি যে অবশ্যই আপনার টিম ভালো লাগলে কিন্তু আপনার সরি এটা মনে হয় সরি আপনার ইয়ারফোনে একটু এটা এয়ারও আছে, পাচ্ছেন এখন? বলেন কাইন্ডলি। আবার একটু বলুন। হ্যাঁ, আপনার শক্তিমত্তা থেকে হয়তো আপনারা ক্রিকেট দেখে হয়তো তখন ডিসিশন নেওয়া যাবে আর কি, তখন আমরা কি করব তখন হয়তো হ্যাঁ একটু অবশ্যই একটু চেঞ্জ তো হবে, হয়তো শক্তিমত্তা বৃদ্ধি পেতে পারে। সাকিব কি জয়েন করার কোনো পসিবিলিটি আছে ঢাকা টেস্টে? এটা আমি শিওর না, আমি এই ব্যাপারে বলতে পারবো না এখনো কোনো কিছু, আসলে এই ব্যাপারে কিছু জানিও না, কিভাবে বলবো বলে। থ্যাংক ইউ। ইসামি, your question. সৌরভ ভাই, পিচটা সম্পর্কে যদি বলতেন এবং এরকম পিচ আপনারা প্রেফার করেন কিনা। মানে আমি জানি যে হয়তো পেস বোলারদের জন্য একটু ডিফিকাল্ট, কিন্তু ব্যাটসম্যান হিসাবে কিংবা হিসাবে কি এরকম পিচ আপনারা মানে কতটা প্রেফার করেন? যদি আমি বলি, অবশ্যই আমি এরকম উইকেট প্রেফার করি, কারণ উইকেট ফ্লাইট ছিল। আমার কাছে মনে হয় পুরোপুরি ফ্লাইট উইকেট ছিল, ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল। যেটা আপনি তো মানে অর্ধেক উত্তরে দিয়ে দিয়েছেন, যে বললেন যে পেস বোলার জন্য তো খুবই ডিফিকাল্ট, তার মানে আপনার উইকেট ভালো ছিল, ব্যাটিং করার জন্য ব্যাটিং সহায়ক ছিল আমার কাছে মনে হয়। কিন্তু মনিল ভাই মানে অবশ্যই মানে পেস বোলারদের জন্য তো একটা ডিফিকাল্ট জানা কথা, কিন্তু মানে কি করতে পারে পেস বোলার আপনার মনে হয়? স্পেশালি ধরেন আমরা অনেক সময় দেখি যে এবাদতের কথা যদি জিজ্ঞেস করি, যে অনেক দিন হয়ে গেছে টেস্ট ক্রিকেট খেলছে, প্রায় 2019-এর ডেবিউ, কিন্তু মানে অ্যাভারেজও খুব একটা ভালো না, দেখা যায় যে অনেক স্পেল করতে হয়। এই টেস্টে অবশ্যই একটু ভালো বোলিং করেছিল পার্সেন্টে, বাট আপনার কি মনে হয় যে এবাদত বা রাহির কোন জায়গাটা ইমপ্রুভ করা দরকার হোমে যখন খেলে? আমার কাছে মনে হয় যে ফ্ল্যাট উইকেটে কিভাবে বল করতে হয় এই জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া কোচরা তো আছেন, ওনারা হয়তো এটা আরো ভালো এক্সপ্লেন করতে পারছে। তো আপনার বিদেশে গিয়ে বিদেশে বল করা একরকম, তারপর আপনার দেশে বল করা একরকম। আমার কাছে মনে হয় যে বেশি বেশি 4 ডে ম্যাচ খেলা উচিত তাদের। বোলিং আপনার যদি দেখেন, ওয়ার্ল্ডের সব যারা বড় বড় বোলার আছে, যেটা আমার কাছে মনে হয় পাকিস্তান দেখেন, ইন্ডিয়া দেখেন, তারা কিন্তু অনেক ম্যাচ খেলে আর অনেক বল করে। মাঝে মাঝে অনেক, ওরা যখনই সুযোগ হয় তখন 4 ডে খেলা উচিত, আর ফ্ল্যাট উইকেট কিভাবে বল করতে হয় সেটাও তাদের জানা উচিত। সরি মনিল ভাই, লাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি, তাইজুল এই ম্যাচে 78 ওভার বোলিং করেছে, তো মানে ওর থেকে বোলাররা কি একটু ইন্সপায়ার্ড হয় কিনা যে এত এফোর্ট দেয়? আমি বলবো যে পুরো টিম, এই টেস্ট ম্যাচে আমাদের 2-3টা প্রাপ্তির মধ্যে ওটা সবচেয়ে বেস্ট প্রাপ্তি ছিল। ফ্লাইট উইকেটে 7 উইকেট, আর 8 উইকেট বের করা কিন্তু এত ইজি না। তো যে জবটা, যেটা আউটস্ট্যান্ডিং, অবশ্যই ওরে দিয়ে সবাই ইন্সপায়ার হতে পারে। তো লাস্ট যেভাবে আপনার 1-1.5 বছর ধরে যেভাবে কাজ করতে, যেভাবে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, এই চিন্তা করলে আমি মনে করি সে ডিজার্ভ, অবশ্যই ইন্সপায়ার হতে পারে, হতে হবে। নেক্সট হচ্ছে তৃষা, আপনার কোয়েশ্চেন। রাবিদ ভাই, আমি হ্যাঁ তৃষা, আপনার কোয়েশ্চেন প্লিজ। ক্যাপ্টেন, আমার দুটা প্রশ্ন। এক হচ্ছে আমাদের, আমরা যেরকমটা আসলে পাকিস্তানের ব্যাটিংটা দেখে আসলাম যে ওরা খুব ফ্লুয়েন্টলি ব্যাটিংটা করছে এবং কোনো জড়তা ছাড়াই হচ্ছে একটা পার্টনারশিপ দাঁড় হয়েই যায়। আসলে প্রথম পার্টনারশিপ গতকালকে যেটা দেখলাম যে ওপেনিং পার্টনারশিপটা খুব সুন্দর জমে উঠেছিল। আমাদের ওপেনিং পার্টনারশিপটা কেন জমে উঠছে না বা কেন ক্লিক করছে না, বা আমাদের যারা ব্যাটাররা আছেন তারা কেন সেভাবে দাঁড়াতে পারছেন না? আরেকটা সেকেন্ড কোশ্চেন, আমরা কি একটু বেশি স্পিন নির্ভর হয়ে পড়ছি টেস্টে? এর আগেও আমরা দেখেছি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা যে কোনো ম্যাচে হোম সিরিজ গুলোতে দেখা যায় যে হচ্ছে স্পিনাররাই দাপ দেখান। সেক্ষেত্রে কি বলবেন ব্যাটিংটা এবং স্পিনারদের ক্ষেত্রে? আপনার সেকেন্ড, তো আপনার আসলে দেখেন, এই আপনি দেখেন এটা আপনার স্পিন উইকেট ছিল না। আমি জানি না আপনি পুরোপুরি খেলা থেকেছেন কিনা, কোনোভাবে স্পিন উইকেট ছিল পুরো ফ্ল্যাট উইকেট। আপনার টেস্ট ম্যাচে 4 নাম্বার 5 নাম্বার 3 নাম্বার দিনে শেষের দিকে বল একটু ঘুরে, তো এটা এমন কোন স্পিন উইকেট ছিল না যে আপনার বল স্কোয়ার টার্ন করে হঠাৎ আপনার, আপনি সেটাই স্পিন উইকেট বলবেন যেটাতে ওভারে 6 বলের মধ্যে 5 থেকে 4টা বল স্কোয়ার টার্ন করে। আমার কাছে মনে হয় যে আপনি দেখছেন হয়তো ওভারে একটা হয়তো বা তাইজুলের বা 1-2টা বল হয়তো স্কোয়ার টার্ন করছে। তো
তাও স্টাম্পের বাইরে বল করা। এটা কোনোভাবে স্পিন উইকেট ছিল না। আর আপনার স্পিন উইকেট আগে একবার ছিল, তাও অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে খেলে যাওয়ার পরে তার কোনো স্পিন উইকেট ভাবে হয়নি। আর ফার্স্ট কোয়েশ্চেন হলো, আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের বিশেষ করে 1 2 3 4 আরো ইনক্লুডিং মি, আমি 1 2 কথা বলবো না, আমার কাছে মনে হয় যে আমার এজ এ ক্যাপ্টেন হিসেবে সিনিয়র হিসেবে আমার আরো দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। আমি যদি হয়তো আপনার 4 নাম্বারে যদি একটু একটা বড় ইনিংস খেলতে পারতাম, একটা ভালো পজিশনে নিতে পারতাম, হয়তো সিনারিওটা হয়তো অন্যরকম ডিফারেন্ট হইতো। আর একটা টেস্ট ম্যাচ যখন আপনি খেলবেন, টেস্ট ম্যাচ না, এটা আপনি যে কোনো ফরম্যাটেই প্রথম 10 ওভারের ভিতরে যদি আপনার 10 ওভারের মধ্যে 4টা উইকেট হারিয়ে ফেলেন, তখন মোমেন্টটা কিন্তু যতই চেষ্টা করেন ডিফিকাল্ট হয়ে যায়। আপনি পরে গিয়ে 200 300 পার্টনারশিপ করলেও কিন্তু আপনার হয়তো দিন শেষে আপনার 2 দিনে ব্যাটিং করলে আপনার 300 হবে, যেটা এই উইকেটের জন্য খুব ডিফিকাল্ট। আপনার এই ফ্লাইট উইকেট আপনি 300 রান, আচ্ছা 330 করে ব্যাক করা খুব ডিফিকাল্ট। তাও আমরা আমার কাছে মনে হয় যে তাও তাইজুল খুব ভালো বল করেছিল বলে আমরা মোটামুটি ব্যাক করতে পেরেছিলাম। ক্যাপ্টেন, এক্ষেত্রে কি একটু একাদশটা এবার ঢাকা টেস্টে কি একটু লাইন আপটা একটু অন্যভাবে সাজানোর প্ল্যানিং আছে, যে হচ্ছে ব্যাটিংটা যেন আমরা একটু স্ট্রংলি করতে পারি? হ্যাঁ, অবশ্যই প্ল্যান তো থাকেই। আপনার প্ল্যান হয়তো এখনো ডিসিশন নিইনি, কারণ কেবল খেলা শেষ হতে হয়তো ঢাকায় গিয়ে টিকিট তখন হয়তো ডিসিশনটা নিতে পারবো। থ্যাংক ইউ। রাবিদ ভাই, আই এম ডান। জুবাইর, আপনার কোয়েশ্চেন প্লিজ। জি ক্যাপ্টেন, শুনতে পাচ্ছেন? জি বলেন। জি ক্যাপ্টেন, এই চট্টগ্রাম টেস্টের আগে যে আমরা যদি আর কি যে আলোচনাটা ছিল আর কি, যে মূলত দুই দলের শক্তিমত্তা যদি হিসাব করে দেখা যায়, সবাই বলতো যে পাকিস্তানি এগিয়ে থাকার কথা। সেদিক থেকে টেস্ট ম্যাচে আপনারা ম্যাক্সিমাম টাইমই আপনারা ম্যাচে ছিলেন, বেশ কয়েকটা মেজর কামব্যাকসও করছেন আর কি। সেদিক থেকে আর কি এই শেষ পর্যন্ত পঞ্চম দিনে এরকম রেজাল্ট আর কি আপনার কাছে কেমন হতাশার? আর এইটা প্রথম প্রশ্ন, এটা আনসার দিলে পরেরটা করছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে কন্ট্রোল হয়তো আপনাদের কাছে হয়তো পজিটিভ মনে হয়, কিন্তু আমার কাছে তো মানে কন্ট্রোল কোনোভাবে ছিলাম না আমরা। আমার কাছে মনে হয় যে আমরা মুশফিক ভাই, তারপরে আপনার লিটন খুব ভালো ব্যাটিং করছে, করার কারণে হয়তো আমরা কিছুটা কন্ট্রোল করতে পেরেছি। আর তাইজুল আউটস্ট্যান্ডিং ভালো ভালো বোলিং করছে, এটার কারণে হয়তো মানে আমার কাছে মনে হয় যে ওইভাবে আমরা টিমে শেষ পর্যন্ত 4 নাম্বার পর্যন্ত মানে 4 দিন পর্যন্ত টিকেছিলাম। সেকেন্ড ইনিংসে যদি আমরা 1 2 3 4 যদি একটু বড় পার্টনারশিপ হতো, তো ওই জায়গায় পার্টনারশিপ হলে 1 2 3 মধ্যে যদি পার্টনারশিপ, তখন আমরা খেলা আরো ভালোভাবে দেখতাম। তো আমার কাছে মনে হয় কোনো আমরা মানে টিমে গেমের মধ্যে ছিলাম, এটা আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় না। একমাত্র গেমের মধ্যে ছিলাম, কারণ লিটন আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে, মুশফিক খুব ভালো ব্যাটিং করছে, তারপরে তাইজুল খুবই ভালো মধ্যে ফ্ল্যাট উইকেটে 8 উইকেট। জি, সেই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম যে ওদের ওপেনাররা দোনো ইনিংসে বড় বড় দুটো পার্টনারশিপ করলো, আর আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান ওই জায়গাটাই ফেল করলো আর কি। আপনার কাছে কি মনে হয় কি না ওই এই জায়গাটা একটা বড় পার্থক্য হয়েছে, যে আমরা শুরুতে অবশ্যই, হ্যাঁ নতুন হ্যাঁ বলটা? অবশ্যই আপনার হ্যাঁ, যেটা আমি আগের প্রশ্নতে বলে দিলাম, যখন আপনি পার্থক্য এখানেই গড়ে গিয়েছে আপনার 2 ইনিংসে। আপনার আমরা যখন 2 ইনিংসে ব্যাটিং করলাম, খেলা অর্ধেক শেষ। আপনার ফার্স্ট ইনিংসে 40 রানে 4 উইকেট নাই, সেকেন্ড ইনিংসেও আপনার অলমোস্ট এরকম 4 5 রানে 10 12 রানে 3 4 উইকেট নেই। তো ওই অবস্থা হলে আপনার উপর দিকে যদি এই অবস্থা হয়, তাহলে গেমে ব্যাক করাটা খুবই ডিফিকাল্ট। আর সবার টিমে তো 11 জন 7 8 জন ব্যাটসম্যান করে, সবার পক্ষে তো প্রত্যেকটা ইনিংসে কন্ট্রিবিউট করা ডিফিকাল্ট। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় উপরে যদি আমরা একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে, তাহলে হয়তো খেলাটা মানে আমার কাছে মনে হয় যে একটু আরো ভালোভাবে আমরা ইতিবাচক অনেক কিছু। নেক্সট হচ্ছে রনি, আপনার কোয়েশ্চেন। ক্যাপ্টেন, আপনি বলছেন যে ফ্ল্যাট উইকেট এবং মোস্ট অফ দ্য টাইমস ফ্ল্যাট উইকেটই হয়তো ছিল, বাট এই উইকেটেও পাকিস্তানের 2 পেসারের যে স্কিল লেভেল সেটা ফুটে উঠেছে আর কি, দেখা গেছে। এবং আমাদের পেসারদের তো আমরা জানি কি হয়েছে। তো যেটা বোঝা যাচ্ছিল যে তাদের পেসাররা যে খুব এক্সপিরিয়েন্সড তা কিন্তু না, মানে হাসান আলী 16টা টেস্ট খেলেছে, আফ্রিদি 20টা টেস্ট খেলেছে, কিন্তু স্কিল লেভেলের যে ডিফারেন্স, এটা বাংলাদেশ কিভাবে ঘোচাতে পারে, মানে পেসারদের স্কিল লেভেলের এই ডিফারেন্স? আমার কাছে মনে হয় পুরোপুরি একটা মানসিক ব্যাপার। আপনি এই স্কিল লেভেল আপনি যখন অবশ্যই ওদের স্কিল সাথে ওদের মানসিকটাও স্ট্রং আছে। তো
আপনি যখন এরকম স্কিল, তারপরে এরকম ভালো স্কিলের এগেনস্টে ব্যাটিং করবেন, তখন আমার কাছে মনে হয় যে জায়গায় যারা স্কিল ফুল বোলারদের যখন আপনি নতুন বলে ব্যাটিং করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মানসিকভাবে কতটা আপনি স্ট্রং। আপনার জানতে হবে যে ওরা কোন জায়গায় অ্যাটাক করতে পারে, কোন জায়গাগুলো তাদের স্ট্রং ইয়ে আছে, কোন জায়গায় উইকনেস আছে। তো ওইগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে কাজ করলে হয়তো আর ওই যেটা আগে বললাম যে আপনি এখন এখানে গিয়ে ব্যাটসম্যান হিসেবে কোনো স্কিল নিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। তারপরে এখানে যতটুকু মেন্টালি নিজেকে স্ট্রং রাখতে হবে, মেন্টালি নিজেকে মানসিকভাবে শক্ত রাখতে হবে, ততই বেটার। আর আপনি টপ অর্ডারের কথা বলছিলেন, টপ মানে মাঝখানে তো আসলে কিন্তু তিনটে টপ দিন অর্ডার না, টপ অর্ডার না ইনক্লুডিং নিয়ে আমি টপ অর্ডারের দোষ দিব না, কারণ সবাই তো ওইরকম আপনার হয়তো 10-12 টেস্ট খেলা প্লেয়ার। আমি একমাত্র ছিলাম যে 46 45 47 মতো আপনার টেস্ট ম্যাচ খেলা। তো আমার কাছে মনে হয় যে আমি আমার আমার দায়িত্বটা অনেক বেশি ছিল, যেটা আমি করতে পারি। এই দায়িত্বটা আমি পুরোপুরি নিজের উপরই নিই। না, বাট তারপরেও আপনার পাকিস্তানের তো ওরা 10-12 টেস্ট খেলছে, পাকিস্তানের ওপেনার ডেবু টেস্টেই সেঞ্চুরি করে, দুটি 50 করেছেন ডেবু টেস্টে, এবং তার মাত্র ফার্স্ট ক্লাস ম্যাচ, তিনি 3টা ফার্স্ট ক্লাস ম্যাচের এক্সপিরিয়েন্স নিয়ে খেলছেন। তো এই অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম যে মাঝখানে তো আসলে ব্যবধানও খুব বেশি নেই। তো টপ অর্ডার কি করতে পারে? ব্যর্থ হয়েছে, দায়িত্ব দিতে পারেনি, সব আমরা জানি। এবং আপনি 4 নম্বরের আগে তো আরো 3জন ব্যাটসম্যান আছে। তো তারা কি করতে পারে এই 3 দিনের মধ্যে, যেটা করলে দেখেন এই পাকিস্তানকে দিনে আপনি, আমার কাছে যেটা মনে হয়, এই দিনে আপনি 2 দিন প্র্যাকটিস করে খুব বেশি আপনি অর্জন করতে পারবেন না, বুঝছেন? যেটা আমার কাছে মনে হয় আর কি, মানে সোজা বাংলা যদি বলে যে 2 দিনে আপনি তেমন কিছু ইমপ্রুভ করতে পারবেন না। আপনার 2 দিনে আপনি যতটুকু পারেন যে অত বেশি চিন্তা না করে মানসিকভাবে নিজেকে স্ট্রং রাখা, আর যে এরিয়া গুলো নিজের কাছে মনে হয় যে কোন জায়গায় তারা অ্যাটাক করতে পারে, ওটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা। আর নিজেকে ওই যে মেন্টালি নিজেকে ঠিক রাখা, ঠিক রাখা যে আমার এই জায়গাগুলো একটু এই বলের এগেনস্টে খেলবো, আমার মেন্টালি আমি কিভাবে নিজেকে ঠিক রাখতে পারি। অল অ্যাবাউট, আপনারা তো জানেন, আমিও জানি, আপনারা জানেন, সবাই জানেন, ক্রিকেট যে কোনো স্পোর্টসই আপনার 70-80% হলো আপনার মেন্টালি আপনি নিজেকে ঠিক রাখতে পারেন, তো আমার কাছে মনে হয় জিনিসটা ওভারকাম করা যায়। থ্যাংক ইউ। সামি, আপনার কোয়েশ্চেন প্লিজ। আসসালামু আলাইকুম মনির ভাই। মনির ভাই, গত বেশ কিছু টেস্ট ম্যাচ ধরেই আমরা দেখছি যে প্লেয়ারদের বেশ কিছু ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টস হয়, যতগুলো টেস্ট খেলে হয়তো কারো প্রথম টেস্ট সেঞ্চুরি হয়, কারো 5 উইকেট হয়, লাস্ট কয়েক কিন্তু বছর, এটা হ্যাঁ, আমি কিন্তু যখন শেষ থেকে পর্যন্ত ডেবিউ হয়েছে সেটা আপনার, তখন থেকে দেখছি। হ্যাঁ জি সেটাই, কিন্তু শেষ পর্যন্ত এই পারফরমেন্স গুলো উইনিং পারফরমেন্সে কনভার্ট হয় না, মানে দলের রেজাল্টে এই পারফরমেন্স গুলি খুব একটা ইম্প্যাক্ট দেখা যায় না। তো সেটাই বলছি যে এই জায়গাটা থেকে এলিভেট করা, যে এই মানে ব্যক্তিগত অর্জনটাকে দলীয় অর্জনে কনভার্ট করার আসলে উপায়টা কি? কারণ আজকেও দেখেন, মানে এই টেস্টেও একজন 7 উইকেট পাইছে, 200 রান পার্টনারশিপ ছিল, শেষ পর্যন্ত উই লস্ট বাই 8 উইকেটস, তাই না? তো এই ডিফারেন্সটা মিট করা যায় কিভাবে? ডিফারেন্সটা মিট করা যায় আপনার, আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটটা আপনার মানে আমাদের দেশের যে ইয়ে আর কি, যেটা আমরা, আপনি যে সব ফরম্যাটই দেখেন, তা আপনারাও জানেন, জানা উত্তরটা আপনাদেরই জানা। সব ফরম্যাট আমরা যে ফরম্যাটে খেলে, আমরা যদি টিম ওয়াইজ, মানে আমাদের এমন কোনো পারফর্ম, আমরা একজন ভালো খেললে টিম জিতে, এরকম আমাদের দলীয় পারফর্ম করতে হয়। যখন আমরা দলীয়ভাবে পারফর্ম করি, তখন আপনার ম্যাচটা আমাদের কাছে, মানে ম্যাচ জেতার চান্সটা বেশি থাকে। আপনি পরিসংখ্যান তাই বলেন, আপনি যে টেস্ট, ওয়ানডে, টি-20 যাই বলেন, তো একজনের পক্ষে ম্যাচ জেতানো খুবই ডিফিকাল্ট, যেটা আমাদের দেশে খুব পারফর্মার খুব কম। তো আমরা যদি দলীয়ভাবে সবাই পারফর্ম করি, বোলার যেমন 7 উইকেট পেয়েছে, ওই পাশ থেকে অন্য বোলার যদি আর একটু 2-3 উইকেট পেতো, হয়তো আপনার সেকেন্ড ইনিংসে তাইজুলের সাথে আরেকজন যদি আর একটু ভালো বল করতো, সেই সাথে ব্যাটসম্যানরা যদি আরো সেকেন্ড ইনিংসে যদি আমরা ভালো ব্যাটিং করতাম, তো আমি অথবা টপ অর্ডার দিয়ে ভালো ব্যাটিং করতো, তাহলে হয়তো অন্যরকম হতো। তখন আমরা সবসময় ইন্ডিভিজুয়াল পারফর্মে আমাদের ওইরকম কোনো সময় অ্যাচিভমেন্ট হয় না। তো আমাদের অ্যাচিভমেন্ট ইয়ে হয় না, রেজাল্ট হয় না, যখন আমরা কালেক্টিভলি সবাই, মানে টিম ওয়াইজ রেজাল্ট করি, টিম ওয়াইজ সবাই যখন দলীয়ভাবে খেলি, তখন আমাদের রেজাল্ট পক্ষে আসে। এটা আমার কাছে স্ট্যাটও তাই বলে। ইসাম, your question please. সরি রবি, আমার প্রশ্ন নাই। নেক্সট হচ্ছে সাজ্জাদ। মমিনুল ভাই, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। লিড নিলাম আমরা প্রথম ইনিংসে, তারপরও হারলাম। আসলে মানে বলা যায় টপ অর্ডারের ব্যর্থতাই। হ্যাঁ, গতকাল হেড কোচ বলছিলেন যে আমাদের ওপেনাররা অনভিজ্ঞ,
একজন 9 জন, একজন 6 জন, একজন 9 টেস্ট, একজন 6 টেস্ট খেলেছে। আসলে অভিজ্ঞদের টেস্টে খেলানোর, যেমন বেশ কয়েকজন বাইরে আছে যারা অনেক ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে, এইদিকে কি বাংলাদেশ সামনে স্টেপ আপ করবে কিনা হিসাবে আপনি ভাববেন কিনা? কারণ আমাদের টিমে যে থার্ড ওপেনার ছিল, যাকে বলেছিলেন যে ওপেনার হিসেবেই খেলাবেন, সেও কিন্তু একদম অনভিজ্ঞ। যদিও পাকিস্তান দলের ওপেনার ভালো খেলেছেন প্রথম টেস্টে, এবং আবিদ আলীরও খুব বেশি টেস্ট খেলা হয়নি, 15 টেস্ট। অভিজ্ঞতার দিকে কি যাবেন সামনে নেক্সট সিরিজ বা যদি আপনার সিরিজ? অবশ্যই আপনার অফিসে যদি আপনি কোনো কাজ করছেন কিন্তু আপনার জুনিয়র যদি ঠিক মতো আপনার কাজ করতে না পারে, ডেফিনেটলি আপনার তো মানুষ চেঞ্জ করতে হবে। যদি আপনার ওদের দিয়ে কাজ না হয় তাহলে হয়তো অবশ্যই অভিজ্ঞতার দিয়ে কাজ করতে হবে আমার। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা আমি আপনার সাথে একমত, যদি কাজ না তখন হয়তো অবশ্যই চেঞ্জ করতে হবে। তো আমার কাছে মনে হয় চিন্তা করা উচিত। সুব্রত। সুব্রত কি আছেন? আচ্ছা, সুব্রত মনে হয় নেই এখানে। আবিদ, আপনার কোয়েশ্চেন প্লিজ। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি খানিক আগে বললেন যে মাঝখানে 2 দিনের একটা গ্যাপ আছে, 2 দিনের গ্যাপে বড় কিছু করা সম্ভব নয়। তো আমাদের টেস্ট প্লেয়ার যারা আছেন, তো তারা তো লম্বা সময় একটা গ্যাপ পান সব সময় বা কোনো টেস্ট খেলতে গেলে। তো এই গ্যাপ গুলার মাঝখানে কেন আমাদের টেস্ট প্লেয়াররা তাদের ভুলগুলো শুধরান না? বা আমরা দেখতে পাচ্ছি যে সাইফ হাসান বাউন্স বলে একটু সাইফ হাসানের দুর্বলতা চোখে পড়ছে, বা শান্ত যে সেকেন্ড বলটায় আউট হলেন মানে সেকেন্ড ইনিংসে, ব্যাটার প্যাডের মাঝখানে একটা লম্বা গ্যাপ ছিল। তো এই টেস্ট প্লেয়ারদের তো এই ভুলগুলো শুধরানোর জন্য লম্বা টাইম দেয়। তো আপনি অ্যাজ আ ক্যাপ্টেন আপনি কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই আমি আপনার সাথে একমত, কারণ মমিনুল ভাই, আমি এর সাথে আরেকটা প্রশ্ন একটু যোগ করে দিই। আবিদ ভাইয়ের সাথে একটা প্রশ্ন একই রকমই। সেটা হচ্ছে, যেহেতু আপনি এটাই বললেন যে হচ্ছে মাঝখানে মাত্র 2 দিনের গ্যাপ আছে এবং হচ্ছে এই সময়টা পর্যাপ্ত নয়, কিন্তু এই যে 5 দিনের যে ম্যাচটা, 5 দিন পর্যাপ্ত নয় ম্যাচটা না, জিনিসটা হয়তো গড়িয়েছে আপনি এর ভুল মধ্যে বুঝেছেন। না, আমি আপনাকে কথা বলি, না হয়তো আপনি ভুল বুঝেছেন। পর্যাপ্ত নয় না, এই 2 দিনে আপনি মানে অনেক কিছু করে, এই সময় অনেক কিছু করাটা ডিফিকাল্ট, বুঝছেন? আপনি স্কিল ওয়াইজ তারপর আপনার এত কিছু improve করতে পারবেন না, আপনি 2 দিনে এত কিছু চেঞ্জ করতে পারবেন না। এই 2 দিন আপনি যতটুকু নিজেকে সিম্পল রাখা যায়, মানসিকভাবে যত নিজেকে ঠিক রাখা যায়, মানসিক যত স্ট্রং থাকে, সেই সময়টা ব্যাক করতে পারবে। এই জিনিসটা মেইন করেছে। হ্যাঁ জি, আবিদ ভাই আপনি যে প্রশ্নটা বলছিলেন। ভাইয়া আমার ওইটাই প্রশ্ন ছিল যে মানে টেস্ট প্লেয়াররা এত টাইম গ্যাপ পাওয়ার পরও তাদের এই মানে এই প্রবলেমস গুলো অবশ্যই, কিভাবে হ্যাঁ সলভ করা অবশ্যই। যায়? কিভাবে প্রবলেম সলভ করা যায় এটা দেখেন, এটা যাদের ইন্ডিভিজুয়ালি ওরই বের করতে হয়, ওরই বের করতে হবে যে ওর কোন জায়গায় প্রবলেম আছে। আমার কাছে মনে হয় সাইড থেকে শুরু যারা আছে আর কি, সবার ওই যে যখন গ্যাপ পায় তখন তাদের ওইগুলো জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত। তা আমি আপনার সাথে একমত, অবশ্যই আপনার ওই সময় লম্বা বিরতি থাকে, এই সময়টা সবার ওই সময়টা কাজ করা। ভাইয়া এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করবো আমি। টেস্ট চলাকালীন শাহিন আফ্রিদির সঙ্গে ভার্নন ফিল্যান্ডারের ভার্নন ফিল্যান্ডার করছিলেন, মাঠে নেমে শাহিন আফ্রিদিকে বোলিং এর কিছু বলছিলেন বা কিছু একটা দেখাচ্ছিলেন। তো আমাদের কোচরা টি-20 বা ওয়ানডে ফরম্যাটের সুযোগ থাকে যে স্ট্র্যাটেজিক টাইম আউটে নেমে কথা বলার। তো টেস্টে আমাদের কোচদের এই অ্যাপ্রোচটা কি মিসিং কিনা? এটা আপনি যে কোশ্চেনটা করছেন, যেটা যে আপনি কোশ্চেনটা করেছেন, এটা আমি আপনার সাথে একমত। এটা একেবারে আমি জানি আপনি হয়তো অনেক সিনিয়র সাংবাদিক আছেন, ওরা হয়তো জিনিস অন্যভাবে নিতে পারেন। এটা একেবারে এমন একটা প্রশ্ন যেটা আপনি কন্ট্রোভার্সি তৈরি করার মতো ভাই। আপনি যদি দেখেন এই জিম্বাবুয়ে সিরিজে আপনি দেখেছেন কিনা আমি জানি না, জিম্বাবুয়ে সিরিজে কিন্তু যখন তাসকিন তারপর আপনার এবাদত যখন বল করছিল, তখন কিন্তু ওটিস গিবসন বারবার গিয়ে ওদের সাথে কথা বলছিল। তো আপনার একটা সময় এমন হয় যে আপনি একটা বোলার যখন বল করবে, আপনি সব সময় গিয়ে ওকে বলা কিন্তু ডিফিকাল্ট, কারণ ওর নিজস্ব একটা প্ল্যান থাকে, ক্যাপ্টেনের একটা প্ল্যান থাকে, আর কোনো কিছু লাগলে মাঝে মাঝে হয়তো ও বলে পাঠায়। তো এটা কিন্তু মানে আমার কাছে মনে হয় না। আর ওটিস গিবসন যতই সবসময় আমি আপনাকে যেটা বললাম, ওটিস এর আগে কিন্তু এইগুলো কাজ করেছে। ভাইয়া থ্যাংক ইউ।